এখন আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন সাইদ নাসিম মঞ্জুর স্যার, প্রেসিডেন্ট ফুটওয়্যার লেদার গুডস অ্যান্ড অ্যাক্সেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, ম্যানেজিং ডিরেক্টর অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। উনি সেই সাথে আমাদেরকে কিন্তু ওনার বক্তব্যের সাথে একটি প্রেজেন্টেশনও দেবেন। সো ওনার জন্য আমরা সবাই একটি করতালি দিতে পারি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন, গুড আফটারনুন। আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আলী বাপ্পি, সাবেক সভাপতিবৃন্দ আবুল কালাম আজাদ সাহেব, জিয়াউর রহমান সাহেব, আমাদের বিটিএ সভাপতি, সহসভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা আজকে আইলেটের এই গ্র্যান্ড রিইউনিয়ন, লেটস বি এর গ্র্যান্ড ইউনিয়নের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাদের এই গ্র্যান্ড ইউনিয়নের জন্য। আমি প্রথমে একটু আমার কথা বলার আগে ব্যাখ্যা দিতে চাই যে আমরা এইসব অনুষ্ঠানে যে অনেক বক্তব্য শুনি, বক্তৃতা শুনি, আমি মনে করছিলাম যে এবার হয়তোবা ওই টিপিক্যাল বক্তৃতা না নিয়ে যে কথাটা জিয়াউর রহমান, শাহিন, আমরা সবার কাছ থেকে শুনলাম যে এই ইন্ডাস্ট্রিটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা যখন দেখি যে আইলেট এর গ্র্যাজুয়েটরা আজকে বাংলাদেশের সরকারি চাকরিতে আছেন, বাইং হাউসে আছেন, এমনকি বিদেশে চলে যাচ্ছেন, সফল উদ্যোক্তা হচ্ছেন, মাসুদ এখানে বসে আছেন, অনেক উদ্যোক্তার সামনে, কিন্তু ইন্ডাস্ট্রির কোনো পরিবর্তন অ্যাকচুয়ালি হচ্ছে না। এবং যেটা সত্যি কথা মানতে হয়, ট্যানারি সেক্টরটা ধূপে ধূপে মারা যাচ্ছে। আমি এটা বাড়িয়ে বলতে চাই না, দিস ইজ দ্য রিয়ালিটি। আমি যেটা মনে করি, একসময় আমার হাজারীবাগে আসার ইতিহাস 1979 সাল থেকে আমার বাবার সাথে বাংলাদেশ থেকে প্রথম ক্রাস লেদার, প্রথম ফিনিশ লেদার, এপেক্স ট্যানারি, ওনার জন্ম, ওনার স্বপ্ন থেকে সেখান থেকে অনেক কিছু হয়েছে। বাংলাদেশের প্রথম এলডব্লিউজি গোল্ড ট্যানারি উনি স্বপ্ন দেখেছিলেন বলে আজকে সালাউদ্দিন সাহেব এখানে আছেন, আমরা এটা করতে পেরেছি। আমরা অনেক কিছু করেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে 2016 সালে আমরা বাংলাদেশ থেকে চামড়া রপ্তানি করতাম অ্যাভারেজ প্রাইস, হাইয়েস্ট প্রাইস বিলে $2 নিচে না। আজকে সাভার থেকে সেটা 90 সেন্টও পেতে কষ্ট হয়। এটা লজ্জাজনক, এটা আমি ধিক্কার জানাই এবং এটার জন্য কারা কারা দায়ী এটা আমাদেরকে চিন্তা করতে হবে। কিন্তু সেটা হচ্ছে পাস্ট। আই ডোন্ট বিলিভ ইন পাস্ট। ফিউচার কি হবে? সো আমরা আজকে যে এই কথাটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, আমি 20 মিনিটে আমার কথা শেষ করব। যে আমরা এই চামড়া শিল্প, আমরা জুতো, ব্যাগ, প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো না। চামড়া শিল্পটাকে আমরা কিভাবে দেখি, চামড়া শিল্প নিয়ে অনেক কারেক্ট তথ্য এবং অনেক ইনকারেক্ট তথ্য দেওয়া হয়। আপনারা এটার সম্পর্কে আমার থেকে অনেক বেশি জানেন, কারণ এটা নিয়ে আপনারা পড়াশোনা করেন। এটা আমার সাবজেক্ট না, কিন্তু কাজ করতে করতে কিছুটা শিখেছি। তো সেখান থেকে আমি শুরু করতে চাই। আমরা যদি একটু স্লাইড শোতে ফেরত যেতে পারি, আপনাদের কষ্ট হবে একটু পিছন থেকে। আমি শুরু করবো এখান থেকে, যে আমরা সবসময় বলি যে বাংলাদেশের আমাদের 1.5% অফ গ্লোবাল সাপ্লাই, ব্লা ব্লা ব্লা। আপনার পৃথিবীতে কিন্তু অনেক গরু ছাগল আছে, সোজা কথা। 1.53 বিলিয়ন হেডস অফ ক্যাটল এবং ইম্পর্টেন্ট সোর্স অফ র মেটেরিয়াল, একটু আগে যেটা জিয়া বলে গেলেন, র মেটেরিয়াল কোত্থেকে আসে? ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, ইউএসএ, পাকিস্তান। তো প্রথম আমার যেটা বক্তব্য হচ্ছে যে আমরা যদি শুধুমাত্র বাংলাদেশি কাঁচামাল নিয়ে পড়ে থাকি, এই ইন্ডাস্ট্রির কোনো ভবিষ্যৎ নেই। এখন 2021 সালে ইউএস লেদার ইন্ডাস্ট্রি একটা রিসার্চ করিয়েছিল। তারা বলেছিলেন যে এই যে একটা ভুল তথ্য, এনভায়রনমেন্টালিস্ট, পরিবেশবাদীরা বলেন যে চামড়ার জন্য, চামড়ার শিল্পের জন্য পুরো আমাদের এনভায়রনমেন্ট, আমাদের প্ল্যানেট ধ্বংস হয়ে যাচ্ছে, এটা পুরোপুরি একটা ভুল সায়েন্টিফিক তথ্য। আমরা সবাই জানি হাইড্রোজেন স্কিনস ইজ দ্য বাই প্রোডাক্ট অফ দ্য মিট ইন্ডাস্ট্রি। যতদিন মানুষ মাংস খাবে ততদিন আপনার চামড়া আসবে। এখন এই কাঁচা চামড়া আমাদের দুটো অপশন আছে, এইটাকে আমরা সাস্টেনেবলি লেদার তৈরি করতে পারি অথবা এটা ল্যান্ডফিলে যেতে হবে। আমাদের ইন্ডাস্ট্রি, ট্যানারি ইন্ডাস্ট্রি একটা সলিউশন দিচ্ছে একটা এনভায়রনমেন্টাল প্রবলেমে। আমরা খালি ডিফেন্সিভ খেলি, আমরা অফেন্সিভ খেলি না। সারা পৃথিবীতে কিন্তু বলা হচ্ছে কনসিয়াস রেসপন্সিবল লেদার ইন্ডাস্ট্রি ইজ গুড ফর দ্য এনভায়রনমেন্ট। সেই জন্য আপনার যদি চামড়াটাকে আমরা ঠিকমতো প্রসেসিং করতে পারি, এটা কিন্তু আপনার পরিবেশের জন্য পরিবেশ বান্ধব। এখন অনেকে বলেন, বিশেষ করে নতুন জেনারেশন, যে না আমি চামড়া ব্যবহার করব না, চামড়ার ব্যবহার পরিহার করব, আমরা চামড়ার ব্যাগ ব্যবহার করব না, জুতো ব্যবহার করব না। আমি এইভাবে
আমি পরিবেশ বান্ধব কাজ করছি, এটাও কিন্তু সায়েন্টিফিকলি কারেক্ট নয়। আমরা যদি সেই চামড়াটা রেসপন্সিবলি তৈরি করি, কমপ্লায়েন্ট ভাবে তৈরি করি, দ্যাট ইজ মোর ইকোনমিকলি ভায়াবল, দ্যাট ইজ মোর এনভায়রনমেন্টালি সাস্টেনেবল দেন প্লাস্টিক। আমরা সবাই মিলে চামড়া যখন বলা হবে, কেউ আমরা বলবেন না যে দেখেন যতক্ষণ পর্যন্ত মানুষ খাবে, you take away the meat industry, the leather industry disappears, that's inevitable. While people eat meat, there will be hides and skins. আমরা একটা সলিউশন দিচ্ছি। এখন এটা আমার এখানে বলা আমার একটু কি বলবো, একটা ক্রাইম হচ্ছে, এটা আপনারা সবাই জানেন। কিভাবে আমরা চামড়া বানাই, কোন কোন স্টেজে বানাই, একটু আগে আমরা শুনে গেলাম। এই যে সামনে কোরবানি আসছে, অলরেডি টেলিফোন আসা শুরু হয়েছে, নাসিম ভাই একটু বলেন, স্যার একটু বলেন না কিভাবে বাঁচানো যায়। ইন্টারেস্টে থাকে এক্স্যাক্টলি 7 দিন, কোরবানির 7 দিন আগে, তারপর আবার আলাপ হবে না, আবার পরের কোরবানিতে যদি বেঁচে থাকি আবার 7 দিন ধরে। প্রেজার্ভেশন ইজ দ্য ফার্স্ট স্টেজ। আপনি প্রেজার্ভেশন ঠিক করে করবেন না, যতই শাহনেওয়াজ সাহেব উনি ওনার ইটিপি ঠিক করুক, যতই আমরা করি, এটা ঠিক হবে না। সো প্রেজার্ভেশন ইজ দ্য স্টার্ট, তারপরে তো বাকিগুলো হবে। সো প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশে একটা ইন্টারভেনশন লাগবে। এখন একটা অপ্রিয় সত্যি কথা বলতে হয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের চামড়ার সিলেকশনের কোয়ালিটি এখন দিনকে দিন একটা বিপজ্জনক জায়গায় চলে গেছে। এটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে। এবং এটার বিস্তারিত আলাপ আমরা করতে পারি আরেকদিন। আমরা সবাই জানি আগের মতো গবাদি পশু দেখা হয় না, লালন পালন হয় না, আমরা অ্যানিমালকে জোর করে ফিডিং করি, অ্যান্টিবায়োটিক খাই। অ্যাজ এ রেজাল্ট ক্লাইমেট চেঞ্জ, সিলেকশন খারাপ হয়ে গিয়েছে। আমরা শুনেছি আমাদের মুরব্বীদের কাছ থেকে যে একসময় বাংলাদেশের 100টা চামড়া কিনলে আমরা 80 পিস ABC সিলেকশন পেতাম, বাকি ছিল DEFGH। আজকে জিজ্ঞেস করেন যে কোনো ট্যানারির মালিককে বা টেকনোলজিস্টকে, ABC নেই, জিরো। শুরুই হয় DEF থেকে। আমাদের চামড়ার মান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছুটা আমাদের কারণে, কিছুটা ব্যাড প্র্যাকটিসে, কিছুটা সার্বিকভাবে সারা পৃথিবীতে। এইটাকে আপডেট করার বিভিন্ন টেকনোলজি, একটু আগে যেটা জিয়া রহমান বলে গেল যে FDI শুধুমাত্র টাকা ডলার আনে না, টেকনোলজি আনে। সেইখানে কি ধরনের লেদার আমরা বানাবো? আমরা চাচ্ছি যে কেন বাংলাদেশ ফিনিশ লেদার আমদানি করছে? 1, কমপ্লায়েন্স, সাভার ইজ নন কমপ্লায়েন্ট, ফুল স্টপ। 2, স্পেসিফিকেশন, তারা হয়তো বলছে আমার 2.2 মিলিমিটার লেদার লাগবে, 3 মিলিমিটার লেদার, সেটা বাংলাদেশে হয় না। 3, প্রোডাক্ট ডেভেলপমেন্ট খুবই নমিনাল। আমরা ওই মান্দাতা আমলের এখনো ক্রাস্ট, এখনো নাপা, এখনো বুটি নাপা, এখনো G5, এইটা এখন পৃথিবী চায় না। আপনাকে এখন হোয়াইট স্পোর্টস লেদার বানাতে হবে, আপনাকে এখন আপহোস্ট্রি লেদার বানাতে হবে, এখন আপনাকে হয়তো বা নতুন ধরনের ব্যাগ লেদার বানাতে হবে যেটা লাইটের সাথে কালার চেঞ্জ হয়ে যাবে। এইটার সম্পর্কে আমরা কতখানি অবহিত? আমরা টেকনোলজির সাথে আমাদের তাল মিলাতে পারছি না। তো বাংলাদেশ লেদার ইন্ডাস্ট্রি যদি আমি একটা স্ন্যাপশটে আসি, হ্যাঁ আমাদের একটা ন্যাচারাল র মেটেরিয়াল আছে, বাংলাদেশের নিজস্ব কোনো কটন নাই, অথচ উই আর দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রডিউসার অফ ডেনিম কটন জিন্স, 1 নম্বর প্রডিউসার। আমাদের প্রায় 2% কাঁচা চামড়া আছে, তারপরে আমাদের চামড়ার এই অবস্থা কেন? 300-350 মিলিয়ন স্কোয়ার ফিট চামড়া প্রতি বছর আমরা পাচ্ছি। হ্যাঁ, কোয়ালিটি কমে যাচ্ছে, কিন্তু এই জিনিসটাই তো চায়নাতে নিয়ে যে ওনারা প্রোডাক্ট বানাচ্ছেন, আমরা কেন পারছি না? আমাদের 2017 সালের এই হাজারিবাগের ফেল শিফটিং এর কথা নিয়ে অনেক বই লেখা হয়েছে, আরো অনেক বই লেখা উচিত। 2017 যাওয়ার আগে 2016 পর্যন্ত বাংলাদেশের শুধুমাত্র লেদার এক্সপোর্ট থেকে আমরা $400 মিলিয়ন বেশি রপ্তানি করতাম, শুধু লেদার সেক্টর। সেটা কমতে 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 আজকে $127 মিলিয়ন এসে ঠেকেছে। $127 মিলিয়ন একটা মিড সাইজ বাংলাদেশি গার্মেন্ট ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরি, সারা সেক্টর, 350 মিলিয়ন র মেটেরিয়াল। আমাদের এখানে কাজ করার জায়গা আছে। এখন ভ্যালু এডিশনের কথা বলা হচ্ছে, আমরা দেখছি যে র হাইট কমে যাচ্ছে। গ্লোবাল সার্টিফিকেশন ছাড়া কোনো ভবিষ্যৎ নেই। এটা নিয়ে আমি অনেক সরকারের সাথে কথা বলেছি, এই সরকারের সাথে কথা বলছি, বলতে থাকবো, এবং যেগুলো বলবো অনেকের পছন্দ হবে না, আনফরচুনেট, কিন্তু আমি বলতে থাকবো। সরকার ইটিপি চালাবে না, ইটিপি চালানোর আমাদের ক্ষমতা নাই, ইটিপি তৈরি করবে সরকার, চালাবে অপারেটর। এইভাবেই সারা পৃথিবী চলে, আমাদের এখান থেকে সরে আসতে হবে। সেটার জন্য আপনি ক্ষমতায়ন করেন, একটা বোর্ড আছেন, প্রফেশনাল রাখা হয়েছে, শাহনেওয়াজ সাহেবের মতো, উনি তদারকি করবেন। ওনাকে ঢাল দিবেন না, তলোয়ার দিবেন না, 12 কোটি টাকা বকেয়া পড়ে থাকবে, উনি কিভাবে চালাবেন ইটিপি? এটা সম্ভব না। উই নিড টু এম্পাওয়ার, উই নিড টু ব্রিং পিপল ব্যাক। এখন রিয়ালিটি চেকটা কি? আমাদের শিফটিংটা হয়েছে নামে মাত্র, আমরা এখান থেকে সরিয়ে ওইখানে নিয়ে যে ওইখানে পরিবেশ দূষণ করছি। আমাদের র মেটেরিয়ালের সমস্যা,
আমরা যেভাবে র মেটেরিয়াল সংগ্রহ করি এটা মোটেও সাস্টেনেবল না। আমাদের কাঁচা চামড়ার যে দাম একটু আগে শুনে গেলাম, এই যে সামনে কোরবানি আসবে খবরের কাগজে বলা হবে ট্যানারির মালিকরা এতিমের হক মারছেন, এটা পুরোপুরি একটা ভুল তথ্য। ওই প্রাইসটা কিন্তু ট্যানারি মালিকরাও পাচ্ছেন না, ওই প্রাইসের অ্যাডভান্টেজ কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু মাঝখানে যে এতগুলো স্তর, এই যে কৃত্রিম একটা সিচুয়েশন, হঠাৎ করে কোরবানি হলে সবাই কাঁচা চামড়ার ব্যবসায়ী হয়ে যান। আমরা লবণ দিই, সেই লবণটাও ঠিক মতো ব্যবহার হয় না। আমরা যেভাবে প্লেইং করা হচ্ছে সেই প্লেইং হয় না। প্লে কার্ড মাপতে 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 আমরা সবাই শেষ হয়ে যাচ্ছি। আর কত বছর আমরা এইসব আলাপ করব? আপনি কি মনে করেন পৃথিবী বসে আছে আমাদের প্লে কার্ড সমস্যা সমাধান করার জন্য? বলে নাসিম না পারলে ইম্পোর্ট করো, উই উইল ইম্পোর্ট। তো সেই জন্য একটা সময় আসছে একটা রিয়ালিটি চেকে আসার জন্য। থার্ডটা যেটা আমি বলবো, আপগ্রেডেশন। একটু আগে আমরা শুনছিলাম, আমি একটু বিনয়ের সাথে বলবো, আমার জানা মতে 1979 সালে যখন এপেক্স স্টাডি থেকে আমার শ্রদ্ধেয় বাবা গিয়েছিলেন ইটালিতে ক্রাশ চামড়া বেচতে, তখন ওনাকে ওই বায়াররা বলেছিল, হ্যাঁ এটা তোমাদের বাংলাদেশের হতে পারে না, এটা নিশ্চয়ই অন্য একটা দেশ থেকে তোমরা ক্রাশ বানিয়ে নিয়ে আস। এতখানি আমাদের প্রতি ওনাদের অ্যাটিটিউড ছিল যে আমরা পারি না, আমাদের টেকনোলজি নাই। সেখান থেকে আজকে ফিনিশ লেদার হচ্ছে, প্রোডাক্ট হচ্ছে, ব্যাগ হচ্ছে, জুতো হচ্ছে, কিন্তু টেকনোলজিতে আনতে হবে। তো আমার একটা আহ্বান বিশেষ করে টেকনোলজিস ভাই বোনদেরকে, বিদেশি নো হাউ ভয় পাবেন না। বিদেশি নো হাউ থেকে শিখবেন, শিখে নিজেকে উন্নত করবেন। ডোন্ট বি অ্যাফ্রেড অফ কম্পিটিশন। দরজা বন্ধ করে দিয়ে কোনো দেশ অগ্রগতি হয় না। ইটস নট পসিবল। ইউ হ্যাভ টু লার্ন ফ্রম দ্য বেস্ট অ্যান্ড দেন বিট দ্য বেস্ট। আমরা আজকে ইটালিয়ানদের সাথে পারি, তাইওয়ানিদের সাথে পারি, সবার সাথে পারি, কিন্তু ভয়ে আমি বন্ধ করব না, এখানে বিদেশি আসবে না। কেন বিদেশি রাখা হয়? আপনার কি মনে হয় আমরা চেহারা দেখে বিদেশি থেকে চাকরি দেই? বিকজ দে অ্যাড ভ্যালিউ। আজকে যদি যেখানে আমাদের যেই কোম্পানিতে 200 জন বিদেশি ছিল, এখন সেখানে 60 জন, ভবিষ্যতে 30 জন হবে, একদিন একটাও থাকবে না। যতদিন তারা ভ্যালু অ্যাড করবে থাকবে। আমাদের কাজ হচ্ছে লোকালাইজ করা। আমরা লোকালাইজ করতে চাই। আইলেট, কুয়েট, দিস ইজ দ্য সোর্স। আপনাদেরকে আরো আসতে হবে। লাস্ট এই জিনিসটা আমি একটু বলতে চাই সবার সামনে। এখানে বিটিএ সভাপতি মহোদয় আছেন, এখানে আমাদের সরকারের রিপ্রেজেন্টেটিভ আছেন, জেনে ভালো লাগলো। আমাদের ট্যানারিদেরকে একটা বেরোনের পথ করে দিতে হবে। সাভারে যারা সবাই গিয়েছেন, সবাই এই ব্যবসায় থাকতে চান না অথবা থাকতে পারবেন না। একটা এক্সিট পলিসি খুব দরকার। মুমূর্ষু রোগীকে আপনি কতদিন আর্টিফিশিয়াল ওই ভেন্টিলেশনে রাখবেন? একদিন ভেন্টিলেশনটা বন্ধ করে দিতে হবে। সেটা যদি আমাদের হয়, আল্লাহ মাফ করুক, আমাদেরও করতে হবে, অন্য কারো করতে হবে। কারণ এইটা যদি না হয়, তাহলে নতুন বিনিয়োগকারী, নতুন যারা উদ্যোক্তা, এখান থেকে যারা উদ্যোক্তা, আপনারা আসতে পারবেন না। এখন স্টোরিগুলো আমরা জানি, এগুলো হেডলাইন স্টোরি। 2022 থেকে 24 থেকে 25 থেকে চামড়ার মূল্য আমরা পাচ্ছি না। আপনারা যদি হেডলাইনগুলো দেখেন, আমরা পাচ্ছি 30-40% অফ দ্য রিয়েল সেলিং প্রাইস। বাকিটা চলে যাচ্ছে বিকজ কমপ্লায়েন্স নাই, লুকিয়ে লুকিয়ে বাংলাদেশের চামড়া বেচতে হয়। আমরা গর্ব করে বলতে পারি না এটা মেড ইন বাংলাদেশ ফ্রম সাভার বিকজ অফ ল্যাক অফ কমপ্লায়েন্স। সেই জন্য এখান থেকে বেরোনো কি করতে হবে। এখন আমি একটু আগে বলছিলাম যে ড্রপিং সিলেকশন শুধুমাত্র বাংলাদেশের সমস্যা না। 2025 সালের মে মাসে আমেরিকান র হাইড বিক্রি হচ্ছিল $1 পার পিস। এইটা কেন আমাদের তথ্যতে আসে না? এটা কেন আপনারা বলেন না? যখন আমাদেরকে বলা হয় যে কেন বাংলাদেশের কাঁচামাল, আপনারা জানেন যে রেকর্ড অ্যামাউন্ট অফ র মেটেরিয়াল এখন মাটির নিচে পোতা হচ্ছে বিকজ সিলেকশন ইজ সো ব্যাড। জেলেটিন বানানো হচ্ছে, ফুড প্রোডাক্ট বানানো হচ্ছে। আমাদের চিন্তা করতে হবে, লেদার টেকনোলজিতে এগিয়ে আসতে হবে। এখানে কিউরিকুলামে আসতে হবে যে আমি কি চামড়া শুধু চামড়ায় ব্যবহার করব, নাকি আমি ফুড গ্রেড জেলেটিন করব, নাকি আমি প্লাস্টিক গ্রেড জেলেটিন করব। দেয়ার ইজ নিউ অপরচুনিটিস। টেকনোলজিটা আসতে হবে। গ্লোবালি সিলেকশন ইজ গোয়িং ডাউন। ভালো সিলেকশনটা টপ ব্র্যান্ডরা কিনে নিয়ে চলে যাবে। আমাদের মতো দেশ, আমাদের কাজ করতে হবে মিডিয়াম টু লো সিলেকশন। এটাই হচ্ছে আমাদের কৃতিত্ব। তার মানে কি ছেড়ে দিব? তার মানে কি বন্ধ হয়ে যাব? না, আমাদের শুরু এখানে হাজারীবাগ থেকে। এখন আমরা সাভারে গেছি, সাভার বাঁচাতে হবে, এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে। আমার 36 বছর পরে আমি এখনো বিশ্বাস করি এটা একটা আনপলিশ ডায়মন্ড। এটাকে পলিশ করে ঠিক করতে হবে। কি কি জিনিস আমরা যদি আমরা দেখি, আপনার ফার্স্ট হচ্ছে যে গ্লোবাল ফুটওয়্যার মার্কেট কিন্তু বাড়ছে। আপনার ডিমান্ড বাড়ছে, ব্যাগের ডিমান্ড বাড়ছে। আমার এখানে যারা মহিলাদেরকে আমি দেখছি, আপনাদের ব্যাগের সাইজ কিন্তু আস্তে আস্তে এত বড় হচ্ছে।
তো চামড়া হলে তাহলে চামড়া আরো বেশি লাগছে। দের ইজ মার্কেট। আমরা বলি মার্কেট নাই, দের ইজ মার্কেট ইন চায়না, দের ইজ মার্কেট ইন ইন্ডিয়া, দের ইজ মার্কেট ইন ইন্ডোনেশিয়া। আমরা সেই মার্কেটটা ক্যাপচার করতে হবে। Brands are looking for competitive sourcing countries with proven sustainability for leather. এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে সাস্টেনেবিলিটি প্রুভ করতে হবে, মুখে বললে হবে না। হ্যাঁ ইনশাল্লাহ আমার সিইটিবি হয়ে যাবে, ওনারা এসে বিশ্বাস করেন না। কবের মধ্যে আপনি এলডব্লিউজি হচ্ছেন সেই ডেটটা বলেন, সেই পরের দিন থেকে আমরা শুরু করব। আমাদের যদি ইভেন 20%-এ আমরা কন্ট্রিবিউশন লেভেলে থাকি, পৃথিবীর খুব কম দেশে চামড়া শিল্প কন্টিনিউ করবে। বাংলাদেশে এটা আরো 20 বছর একটা ভবিষ্যৎ আমি ব্যক্তিগতভাবে দেখি। কিন্তু পরিবেশ বান্ধবভাবে, লেবার কনসিয়াস ভাবে, লেবার স্ট্যান্ডার্ড মেলে একটা ইন্টারন্যাশনাল কোয়ালিটি যদি আমরা ট্যানারি ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি, দিস সেক্টর ক্যান বি বিগার দেন দ্য ফুটওয়্যার অ্যান্ড দ্য প্রোডাক্ট সেক্টর। এখনো সেই সম্ভাবনা আমরা দেখি, আমি দেখি ব্যক্তিগতভাবে। আমাদের জন্য দেখি অনেক বায়াররা কিন্তু এখন সাভার দেখছে, তারা দেখছে যে সাভারে কি হবে। বিশেষ করে এখন একটা নতুন নির্বাচিত সরকার এসছে, সাভারে কি রদবদল হয় এটার জন্য ওনারা অপেক্ষায় আছেন। আমরা এটার কাজে লাগাতে চাই। আমরা তাহলে ভবিষ্যতের জন্য কি করব? আমি ইচ্ছা করে এটা আপনাদের সামনে বলছি, কারণ আমরা শুনছিলাম একটু আগে যে আজকে আইলেট বা কুয়েটের গ্র্যাজুয়েটরা শুধুমাত্র ট্যানারি সেক্টরে কাজ করেন না, আপনারা সরকারে কাজ করেন, আপনারা বায়ারদের সাথে কাজ করেন, আপনারা বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন এজেন্সিতে কাজ করেন, আপনারা হয়তো বা জার্নালিস্টদের সাথে কাজ করেন। তো সঠিক তথ্যগুলো পৌঁছে দেবেন প্লিজ। প্রথমে হচ্ছে যে আমাদের, যেটা আমরা সবাই জানি, আমাদের সাভার ঠিক করতে হবে। এটা নিয়ে আমি বেশি বলতে চাই না। আমি মনে করি এখানে একটা লোকাল সুপারভাইজারি বোর্ড হওয়া দরকার। আমাদের এমডি আসছেন ফ্রম দ্য সেক্টর, ভালো, ওনার ওখানে ওই বোর্ডে আমার বিনীত অনুরোধ, ওই সব কিছু খালি সরকারের উপরে না দিয়ে এখানে সমান সমান পার্টিসিপেশন বাই সরকার অ্যান্ড প্রাইভেট সেক্টর। আমাদের এগিয়ে আসতে হবে, আমাদের এখানে চার্জ দিতে হবে, বলতে হবে এটা আমাদের সেক্টরকে ইনভলভ করে আমাকে জায়গা করে দিতে হবে। আমাদের একটা খুব ইম্পর্টেন্ট যে ওই ইটিপির, সিইটিপির শুধুমাত্র ক্যাপিটাল কস্ট দেখলে হবে না, অপারেটিং কস্টটা খুব ইম্পর্টেন্ট। প্রতি লিটার আমার পরিবেশ বা আমার যদি পরিশোধন করতে হয়, এটা খরচটা কত, এটা যদি আপনি এখন 100 টাকা করে দেন, আমরা তো কম্পিটিটিভ থাকবো না। তো সেটা চেন্নাইতে কস্ট কত, করাচিতে কস্ট কত, এটা একটু বেঞ্চমার্ক করে আমাদের দেখতে হবে। আমাদের লোকাল ইন্ডাস্ট্রি নলেজ, এটা আমি খুব বড় বিশ্বাস করি বড়ভাবে। ইন্ডিজিনাস অনেক নলেজ আছে, ছোট ছোট সলিউশন আছে। সবকিছুই যে একদম বিদেশ থেকে আনতে হবে, হ্যাঁ মেমব্রেন টেকনোলজি হয়তো ইটালি থেকে আনতে হবে, লোকাল টেকনোলজি শাহনেওয়াজ পারবেন, ওনারা সোর্স করতে পারবেন, উই ক্যান ডু দিস। আমি আবারও বলবো, অফার এলিজিবল ট্যানারি ওনার্স কাস্টমাইজ ফাইন্যান্সিয়াল এক্সিট। আমি শব্দটা এমফাসাইজ করবো, এলিজিবল। বাংলাদেশ ব্যাংক থেকে একটা রিস্ট্রাকচারিং কমিটি করা দরকার। কোন কোন ট্যানারি এই ব্যবসায় থাকতে চান, থাকতে পারেন, ওনাদের ফাইন্যান্সিয়াল দিবেন, ওনাদেরকে ফাইনাল একটা সেটেলমেন্ট দিবেন। আমি এটা সব জায়গায় বলি, এখানেও বলবো। আমরা দেখছি যে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোন হয়তো বা ডিফল্ট হয়ে পড়ে আছে আমাদের সেক্টরে, এই টাকা ওনারা জীবনে পাবেন না। ব্যাংকদের ট্যানারি মালিকদের সাথে বসতে হবে, 1000 কোটি টাকার মধ্যে প্রিন্সিপাল কত, ইন্টারেস্ট কত, আপনার অরিজিনাল প্রিন্সিপালের আমি কতখানি আপনার কাছে পাবো, ইন্টারেস্ট তাও তো কিছু পাবেন। ওনারা বেরিয়ে যাক, ওনারা যদি না থাকতে চান, যারা নতুন তারা আসতে পারবেন, এই ইন্ডাস্ট্রিটা বেঁচে যাবে। কিন্তু যারা থাকতে চান না, তাদেরকে যদি জোর করে আপনারা রাখেন, তাদের এক্সিট নাই, এই ইন্ডাস্ট্রির কোনো উন্নতি হবে না। আমি আবার একটু বলবো যে আমাদের ট্যানারি ওনার, আমাদের একটা রেসপন্সিবিলিটি নিতে হবে। আমাদের নো হাউ, প্র্যাকটিস, মার্কেটিং, এটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। আমি মনে করি একজন লেদার টেকনোলজিস একটা ইন্ডাস্ট্রি থেকে, একটা ইনস্টিটিউট থেকে পাশ করে, তার তো একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে, তার স্টার্টিং স্যালারির একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে, তার কাজের পরিবেশ একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে। এগুলো এখন কিন্তু নতুন রিয়ালিটি, এগুলো আমাকে মেনে কাজটা করতে হবে। আপনার গুড প্র্যাকটিসেস, ভালো প্র্যাকটিসেসের বাংলাদেশে কোনো বাহবা নাই, তালিও নাই। কিন্তু যারা টাকা মেরে চলে যেতে পারেন তারাই ভালো আছেন, আর আমরা যারা এখনো পরিশোধ করার চেষ্টা করছি, আমরা মনে কষ্টে আছি। কেন আমাদের সরকার, এটা তো নির্বাচিত সরকার, আমাদের ট্যাক্স পেয়ারদের সরকার, আমরা কেন আশা করতে পারি না যেসব ট্যানারিগুলো ভালো করছে, যেসব ফ্যাক্টরি ভালো করছে, তাদের কিছু আপনি কিছু না একটা রেকগনিশন দেন যে আচ্ছা আপনারা ভালো করছেন, ইনোভেশন করছেন। আমরা কিন্তু এটা আরো বেশি চাই, তাহলে মানুষ উজ্জীবিত হবে, অনুপ্রাণিত হবে যেটা করার জন্য। লাস্ট কথাটা আমি বলবো যে গার্মেন্টস সেক্টর নিয়ে অনেক কথা হয়। গার্মেন্টস সেক্টর বাংলাদেশের অবশ্যই 82% আমাদের টোটাল এক্সপোর্ট গার্মেন্টস সেক্টর কন্ট্রিবিউট করে, গার্মেন্ট এবং টেক্সটাইল। গার্মেন্টের মতো আপনারা কেন হলেন না, আপনারা কেন গার্মেন্ট হলেন না, এই কথা অনেক শুনতে হয়। আমার মনে আছে একটা এনবিআর এর সভায় কয়েক বছর আগে আমি যখন এটা খুব জোরে প্রতিবাদ করেছিলাম, ওনাদের বক্তব্য ছিল যে আপনাদের সমস্যা হচ্ছে আপনাদের এমপি নাই, আপনাদের মন্ত্রী নাই। তো ব্যবসা করার জন্য যদি এমপি মন্ত্রী হতে হয় তাহলে এটা তো ঠিক না, আমি মনে করি ঠিক না। একটা সেক্টরের সম্ভাবনা দেখে
আপনারা সেই সেক্টরটাকে সাপোর্ট করবেন। নিজস্ব কাঁচামাল আছে আর $127 মিলিয়ন এক্সপোর্ট করছে, এটাই তো আমাদের ওয়েক আপ কল। এর থেকে বড় আর কি ওয়েক আপ কল আপনি চান? ভিয়েতনামের নিজস্ব চামড়া নেই, $12 থেকে $18 বিলিয়ন, আর আমরা 1.7 বিলিয়ন নিয়ে নিজেদেরকে বাহবা দেই। আমি এটা বাহবা দেওয়ার উপযুক্ত মনে করি না। তো এখানে যেটা আমি বলবো, যদিও সরকারে কেউ নাই, আপাকে পাচ্ছি, এটা ওনার ডোমেন না, তারপরে বলবো, যেই সুযোগ সুবিধা গার্মেন্টসকে দেওয়া হয়েছে, একই সুযোগ সুবিধা আপনারা নির্দিষ্ট 8টা-10টা সেক্টর, সেটার মধ্যে অবশ্যই চামড়ার সেক্টর থাকা উচিত বিকজ অফ আওয়ার পারফরমেন্স, একই জিনিস দেন। একটা উদাহরণ দেই, ফ্রি অফ কস্ট মডেল, এটা নিয়ে আমি আর দিয়া কথা বলতে বলতে মানে আমি টায়ার্ডই হয়ে গেছি। আপনারা জানেন যে পৃথিবীতে অনেক মডেল আছে। পৃথিবীতে যদি ফক্সকন এই আইফোনটা বানাতে চায়, তারা যদি এই আইফোনটা পৃথিবীর 3টা দেশে বানায় রিস্ক ম্যানেজমেন্টের জন্য, ওরা ওই এক একটা দেশকে নিজেদের সোর্সিং করতে অ্যালাউ করে না, যে তুমি তোমার ইচ্ছা মতো স্ক্রিন কিনো, ইচ্ছা মতো বাটন কিনো, ইচ্ছা মতো প্রসেসর কিনো। ওনারা কি করেন, প্রত্যেকটা র মেটেরিয়াল ওই দেশে পাঠিয়ে দেয় ফ্রি অফ কস্ট। ওই দেশের ফ্যাক্টরিগুলো একটা কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড, একটা অডিট হয়ে, একটা টেকনোলজি লেভেল প্রুফ করে বানানো শুরু করে। ফোনগুলো যখন শেলফে যে পৌঁছায়, পাশাপাশি 3টা আইফোন, একটা সাউথ আফ্রিকায় বানানো, একটা ইন্ডিয়ায় বানানো, একটা চায়নায় বানানো, কেউ বুঝতে পারবে না যে এই ফোনটা কোথায় বানানো, সেটাই হচ্ছে ব্র্যান্ড। একই জুতাতে হয়। আডিডাস যখন একই স্টাইলটা 3টা দেশে বানায়, ওনারা ফ্রি অফ কস্ট মেটেরিয়াল পাঠাতে চান। বাংলাদেশে ফ্রি অফ কস্ট মেটেরিয়াল রিসিভ করতে পারেন শুধুমাত্র একটা সেক্টর, গেস হু? আরএমজি। ওয়াই? এটা কোনো উত্তর নাই। আরএমজি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরএমজি আমাদের দরজা খুলে দিয়েছে, কিন্তু সেই দরজাটা অন্য সবার জন্য খুলে দেওয়া দরকার। তো আপনি যদি এটা লেদার সেক্টরে করে দেন, ব্যাগ সেক্টরে করে দেন, বড় বড় ব্র্যান্ডরা বলবে তোমাদের এত চিন্তা করার দরকার নাই, তোমাদের এত বড় সাপ্লাই চেইন টিম দরকার নাই। সরি সোহেল ভাই, টিম সাইজ অ্যাটাক করছি না, তোমাদেরকে বলে দেবো এখান থেকে চামড়া আনো, এখান থেকে গ্লু আনো, এখান থেকে সোল আনো, বানাও, তোমাদেরকে পার পেয়ার এত ডলার পাঠাবো, তোমরা এক্সপোর্ট করো। আমাদের ঝামেলা কমে গেল না ভাই? আমার সোর্সিং এর ঝামেলা নাই, আমার ইম্পোর্ট এলসি নাই, আমার ওয়ার্কিং ক্যাপিটাল নাই, আমার ডলার ক্রাইসিস নাই, এবং নেট টাকাটা দেশেই থাকলো। 10 টাকা ইম্পোর্ট এক্সপোর্ট করে 8 টাকা আবার রিপেমেন্ট নাই, $2 কিন্তু আসলো, দেশের কোনো ক্ষতি হলো না। এই মডেলগুলো কেন শুধুমাত্র একটা সেক্টরের জন্য থাকবে? এটাকে আমি গার্মেন্টসকে দোষ দিই না, আমি দোষ দেই আমাদের আমলাতান্ত্রিক মনোভাব থেকে। ইট হ্যাজ টু চেঞ্জ, সব জায়গায় আসতে হবে এটা। সিইটিপি নিয়ে আমি 2 মিনিট খালি কথা বলবো। অনেক কাজ হয়েছে, আমরা জানি যে আমাদের এমডি সাহেব এসছেন, একটা ফরমেশন হয়েছে, রোড ম্যাপ হয়েছে, এই অ্যাফরমেশন হয়েছে। ভবিষ্যতের জন্য যে চিন্তা করতে হবে, কোরবানির আমরা সার্চটা কিভাবে ম্যানেজ করব, কারণ কোরবানির সার্চে সারা বছর থাকে না, আমাদের বিএমআরই করতে হবে, অপারেটর লাগবে, মডার্ন ল্যাব লাগবে। এটা নিয়ে আমাদের এমডি সাহেব কাজ করছেন, আমরা এটা নিয়ে এগিয়ে যাব। আরেকটা বড় চ্যালেঞ্জ আসছে আমাদের, যেটা হয়তো আমরা ট্যানারিশিপ একদম চিন্তা করছি না, সেটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন। আপনারা জানেন যে এই সরকার অলরেডি চিঠি লিখেছে যে 2029 পর্যন্ত আমাদের এক্সটেনশন করা, অর্থাৎ 3 বছর এক্সটেনশন। এলডিসি গ্র্যাজুয়েশন আজকে নলে কালকে হবে। যখন এটা হবে, যতখানি ছাড় আমরা এখন পাচ্ছি, পরিবেশ দূষণ করে সাবার চালিয়ে রপ্তানি করা, এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তখন এই সেক্টরটা কি হবে? তো আমাদের সময় কিন্তু বেশি না, 3 years is not a lot of time। এইখানে যদি আমরা ঠিক না করতে পারি, আমরা কোথায় যাব? এটার জন্য কি লাগবে? নতুন নতুন মার্কেট লাগবে। গত 6 বছরে ইন্ডিয়া আমার জানা মতে 8টা ট্রেড এগ্রিমেন্ট করেছে। আমরা এখন পর্যন্ত একটা করেছি, ভুটানের সাথে, আর জাপানের সাথে মাত্র ইপিএ। ইন্ডিয়া যে ট্রেড এগ্রিমেন্ট করেছে ইউর সাথে, ইউতে তাদের এখন ডিউটি ফ্রি অ্যাক্সেস হয়ে যেতে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের প্রোডাক্ট ইউরোপিয়ান ইউনিয়নে, যেহেতু আমরা এলডিসি, 0 ডিউটিতে ঢুকি। ভিয়েতনামও যেহেতু এলডিসি না, তাদের ওখানে কিন্তু প্রায় 12% ডিউটি পড়ে। ভিয়েতনাম এফটিএ করে পড়েছে ইউর সাথে, আমরা এফটিএ করতে পারিনি। তার মানে কি, ভিয়েতনাম 12 থেকে 0-তে চলে যাবে। আমাদের যদি এফটিএ না থাকে আর আমরা যদি গ্র্যাজুয়েট করি, আমাদের ওপরে ডিউটি আসবে 12%। তাহলে ওদের কমলো 12%, আমাদের বাড়লো 12%। তার মানে ডেল্টাটা হচ্ছে 24%। তো আমরা কি 3 বছরে 24% আমাদের এফিসিয়েন্সি বাড়াবো? আমাদের আইই টিমরা কি বলেন, পারবেন আপনারা 3 বছরে 24% বাড়াতে? দ্য আনসার ইজ নো। আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো, এগুলোর জন্য আমাদের রেডি করতে হবে। এটার প্রথম স্তরটাই হচ্ছে কমপ্লায়েন্স। এবং কমপ্লায়েন্স শুধু ওই এলইডি লাইট আর রেইন ওয়াটার হারভেস্টিং না, কমপ্লায়েন্স হচ্ছে ওয়ার্কার রাইটস, কমপ্লায়েন্স হচ্ছে রেসপেক্টিং লেবার স্ট্যান্ডার্ডস, কমপ্লায়েন্স হচ্ছে সেফটি,
কমপ্লায়েন্স হচ্ছে আপনার ক্লাইমেট ফাইন্যান্স, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। কিছু কিছু নতুন নতুন আইডিয়া আসতে হবে। আপনার মডার্ন স্লটার হাউস কেন হবে না? আমরা আর সারা জীবনই কি সবাই কষাই থাকবে? উন্নত দেশে তো হয়েছে, স্বল্প উন্নত দেশে হয়েছে, স্লটার হাউস আসুক, কোল্ড স্টোরেজ আসুক। একটু আগে শুনছিলাম যে কাঁচামাল আমরা ধ্বংস করছি। সো ভ্যালিউ চেইন নিয়ে কাজ করতে হবে, আমাদের ইনপুটস নিয়ে কাজ করতে হবে। এখানে কমন বন্ডেড ওয়্যারহাউস নিয়ে, এখানে আমাদের যে কেমিক্যাল সংগঠনের কোথায় দেখছো ওনাকে, উনি বসে আছেন পিছনে। আর কত বছর? আমার খুব খারাপ লাগে শুনতে যে এখনো কিছু কিছু ব্যবসায়িক মডেল হচ্ছে যে আমি বন্ডের মাল নিয়ে এসে বিক্রি করব, এটাই হচ্ছে আমার ব্যবসা। এটা তো হতে পারে না, এটা বন্ধ করতে হবে। কারণ যারা আমরা ব্যবসা করতে চাই আমরা তো টিকে থাকতে পারছি না। আমাদের এখন কমপ্লায়েন্ট হতে, কমপ্লায়েন্ট শুধু বিদেশি আইনের সাথে না, দেশি আইন মেনে চলতে হবে। আমরা যদি কমপ্লায়েন্স দেখাতে পারি, সরকার রাজি আছে ফর এক্সাম্পল কমন বন্ড করে দেওয়া, ওনাদেরকে দেওয়া হোক না, ওনাদেরকে বলা হোক ওনারা একটা ওনাদের ওই সংগঠন থেকে একটা কমন বন্ড মেনটেন করে, ওইখানে ওনারা কেমিক্যাল লাগবে। আমার 1 কন্টেনার লোড কেনা দরকার, আমার 2 ড্রাম লাগবে, 2 ড্রাম আমি কিনবো। আমার 4 ড্রাম লাগে, আমি 4 ড্রাম কিনবো। আমি কিন্তু মিনিমাম 2 মাস লিড টাইম কমাতে পারি। হ্যাঁ, উনি 5 টাকা বেশি নেবেন, কিন্তু ওই মার্কেট থেকে বেশি নিতে পারবেন না। এটা ইন্ডিয়াতে হচ্ছে বিগত 20 বছর ধরে, পাকিস্তানে হচ্ছে বিগত 20 বছর ধরে, বাংলাদেশে এখনো করতে পারছি না, মুষ্টিমেয় কিছু খারাপ লোকের জন্য, বিকজ আমরা এখনো বন্ডেড ওয়্যারহাউস বলে আমরা মাল বিক্রি করি। এটা আমাদের সবাই মিলে এটাকে আমাদেরকে রেজিস্ট করতে হবে, এটা হবার সম্ভব না। সিইটিপি নিয়ে আমি অনেক কথা বলেছি, আমি খালি এইটাই বলবো, আমাদের একটাই ডিলিভারেবল, আমাদের এলডব্লিউজি গোল্ড দরকার। এটা শাহনেওয়াজ সাহেব কিভাবে করবেন এটা ওনার মাথা ব্যথা, আমাদের সাপোর্ট চাইলে আমরা দিব। উনি এখন কাজ করছেন, অপারেটর ঠিক করবেন, এটা যেন ঠিক হয়। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে এইটা একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপারেটরকে দিয়ে 10 বছর চালিয়ে তারপর হ্যান্ডব্যাক, তাহলে উনি খালি চালিয়ে যাবেন। ওনার পক্ষে এখন সরকারি এজেন্সি দিয়ে, কিছু মনে করেন না আপা, মন্ত্রণালয় দিয়ে একটা ইটিপি চালাবে, পৃথিবীতে এরকম কোনো দৃষ্টান্ত আমার জানা নাই। এটা খুব টেকনিক্যাল একটা জিনিস। উনি একজন টেকনিশিয়ান, আশেপাশে তো ওনার টেকনিশিয়ান নাই, হাউ উইল হি ম্যানেজ? আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আপনারা নতুন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গেছেন, ওই যে শাহবাগে, কয়জন গেছেন হাত তুলেন তো একটু। ওটার মালিক কে? ওটা মালিক কে? বাংলাদেশ সরকার। চালায় কে? ইন্টারকন্টিনেন্টাল গ্রুপ। বাংলাদেশ সরকার পয়সা দেয়, লাভ করে, বাংলাদেশ সরকার লাভ পায়, ডিভিডেন্ড নিয়ে আমরা সবাই আমাদের সোশ্যাল সার্ভিস পাই। সেম মডেল। সরকার কেন একটা ইটিপি চালাবে? দরকার নাই। আপনি জি2জি লেভেলে ঠিক করেন, ওনারাই ঠিক করুক একটা অপারেটর যার প্রুভেন ক্যাপাবিলিটি। হ্যাঁ, নতুন কোম্পানি, হদিস নাই, 2 দিন আগে ফর্ম হয়েছে, না, এটা আমরা মানবো না। আমরা দেখতে চাই একটা সিটিপি অপারেটর যে আরো 3টা দেশে সিটিপি চালিয়ে, সিটিপি ওটা ডিসপ্লেসন করবেন, আমরা থাকবো, তারা চালিয়ে দিয়ে চালু করে দিয়ে চলে যাবে। বিল্ড অপারেট ট্রান্সফার মডেল সারা পৃথিবীতে একটা স্বীকৃতি মডেল, ক্যান বি ডান। সো আমি শেষে একটা কথা বলে শেষ করতে চাই, যে আমাদের এখন বাংলাদেশ লেদার ইন্ডাস্ট্রির একটা রিব্র্যান্ডিং এর সময় আসছে। এই যে খালি আমরা 50 সেন্টের জিনিস লুকিয়ে লুকিয়ে বিক্রি করব, শুনবো যে অন্য দেশের ট্রেডারে এসে কাঁচামাল কিনে মার্কেট থেকে ভালো মাল নিয়ে যায়, বন্ডের লাইসেন্স চুরি হয়, এগুলো বন্ধ করতে হবে। তো প্রথম হচ্ছে অফকোর্স আমাদের একটা টাইম বাউন্ড প্ল্যান লাগবে সিটিপি ঠিক করার জন্য, আমাদের প্রুভেন অপারেটর লাগবে, আমাদের এই প্রগ্রেসের রেগুলার আপডেট লাগবে, যেটা জিয়াউর রহমান বলে গেলেন, আমাদের এখন ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট এখানে আনতে হবে। নতুন ইনভেস্টমেন্ট উইদিন দ্য কোম্পানি, উইদিন দ্য কান্ট্রি, আউটসাইড দ্য কান্ট্রি আসুক। আপনাদের মতো প্রুভেন ট্রেন টেকনোলজিস্ট, আপনারা এখন সোকল মালিকদেরকে বলেন, আপনারা আমাদেরকে নেন, অংশীদার বানান, আমরা চালাই, আপনারা বাসায় বসে থাকেন। আপনারা কি মনে করেন সব গার্মেন্ট ফ্যাক্টরি মালিকরা গার্মেন্ট ফ্যাক্টরি চালায়? কেন চালায় না? বিকজ প্রুভেন। এই মনোভাবের মধ্যে চেঞ্জ আমাদের সাইড থেকে আসতে হবে, আপনাদের মধ্যে আসতে হবে। ইউ হ্যাভ টু রান দিস ট্যানারিজ। তখন কিন্তু আর এই 9টা 6টা আর হাজারিবাগে 9টা বললে 10টা, এটা কিন্তু হবে না। এইভাবে টিকে থাকতে পারবেন না। হ্যান্ড ওভার টাইম, HOT ইজ HOT। 5 মিনিট আগে আসবো, 3 মিনিট আগে ডেলিভার করবো। দের ইজ নো আদার ওয়ে। তো হাজারিবাগের অনেক ভালো জিনিস আছে, কিছু জিনিস আমরা একটু বর্জন করতে চাই। আমরা আরেকটা রেকমেন্ডেশন করতে চাই, যে এই ট্যানারি শিল্পটাকে বিশেষ করে আমরা একটা মিনিস্ট্রির আন্ডারে দেখতে চাই। এটা এখন একটা ফুটবল, মাঝে মাঝে কমার্স, মাঝে মাঝে ইন্ডাস্ট্রি, মাঝে মাঝে লেবার, মাঝে মাঝে পরিবেশ। আমি তো জানিও না, ওই জন্য আমি মিটিংয়ে যাওয়া বন্ধ করি, সম্ভব না। এটা আমার নেতা আছেন এখানে, উনি করেন, বাট ইটস নট পসিবল। এটা আমরা সবাই মিলে, আপনারা যদি আগে এগ্রি করেন শাহিন, আমরা বলা শুরু করি, ইট হ্যাজ টু কাম আন্ডার ওয়ান মিনিস্ট্রি। সেটা কোন হবে সেটা আমরা ঠিক করি, ইট ক্যান নট গো অন লাইক। সো আমি কিছু কিছু জিনিস স্লাইড করতে চাই। একটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে ক্রোম।
আমাদের ট্যানারি শিল্পের একটা বড় অ্যাটাক পয়েন্ট হচ্ছে যে আমরা ক্রোমিয়াম দিয়ে কাজ করি, অ্যাজ আ রেজাল্ট আমরা পরিবেশ দূষণ করি, মানুষের কার্সিনোজেনিক ক্রোম। এইটাও কিন্তু একটা ভুল তথ্য। আমরা কিন্তু লেদার ম্যানুফ্যাকচারিং ক্রোম 6 ব্যবহার করি না। ক্রোম 6 ইজ এ বাই প্রোডাক্ট অর সাইড প্রোডাক্ট অফ ব্যাড প্র্যাকটিস। এইটাও কিন্তু আমাদের দেশে প্রেসকেও বলা হয় না, মিডিয়াকেও বলা হয় না, এন্ড সকল আমরা যারা ম্যানেজমেন্ট ওনারশিপ আছে আমরা বলি না। এই যে একটা ভুল তথ্য যে আমাদের জন্য মেটাল ব্যবহার করা হচ্ছে, ক্যান্সার ক্লিয়ার করা হচ্ছে, এটা ঠিক না। আপনারা যারা ট্রেইনড লেদার টেকনোলজি, এটা আমার থেকে অনেক ভালো বুঝেন, এই ব্যাখ্যাগুলো মিডিয়াতে পাবলিক ডোমেইনে ডিসকাশনে আসা খুব দরকার। ডক্টর মাইকেল রেডউড বলে একজন ভদ্রলোক আছে যিনি লেদার ইন্ডাস্ট্রি নিয়ে অনেক লেখেন। উনি আমাদের সাভার নিয়ে যেভাবে লিখেছেন, আমার মনে সাভার বন্ধ হয়ে যাওয়ার পিছনে ওনার একটা ছোট্ট কন্ট্রিবিউশন, খারাপ হোক ভালো হোক আছে। উনি এতখানি বাংলাদেশ সম্পর্কে বলেছিলেন যে দেখেন, মেকিং গুড লেদার অ্যালোন ইজ নট এনাফ, ট্যানার্স মাস্ট কুইকলি লার্ন টু স্পিক ফ্লুয়েন্ট কনজিউমার। কোনো টেকনোলজির সাথে কথা বললে, এখন কেউ মাইন্ড করবেন না, সালাউদ্দিন কান বন্ধ করে রাখেন, এই চামড়াটা হলো না কেন, এই বেটিং এজেন্ট নাই, এই এনজাম নাই, এই হেনো নাই, এই সালফাইড নাই। আরে ভাই, আমি এগুলো বুঝি না। আমি একজন মুচি, আমি একটা ভালো জুতা বানাতে চাই। ডোন্ট টেল মি অ্যাবাউট বেটিং এজেন্ট এন্ড নন বেটিং এজেন্ট। এটা কিন্তু কনজিউমারের ল্যাঙ্গুয়েজ না। কনজিউমার কি চায়? একটা নরম জিনিস চায়, একটা হালকা জিনিস চায়। তো এই যে কনজিউমার ল্যাঙ্গুয়েজে কথা বলা, এটা টেকনোলজিতে শিখতে হবে। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আমরা কিন্তু অনেক টেকনিক্যালি সাউন্ড, লেদার টেকনোলজি কোনো সহজ কোনো সাবজেক্ট না, কিন্তু এইটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ভাষাটা শিখতে হবে। এবং লাস্টে উনি যেটা বলেছেন, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, এটা কিন্তু উনি 2020 সালে, আজকে থেকে 6 বছর আগে, যে দেখেন, কারেন্ট সাভার রিমেইনস এ মেজর সোর দ্যাট ক্যাপচার্স এভরি কনভারসেশন, কিন্তু a properly structured Bangladesh leather industry should be able to take some of the business that will leave China as costs their rise and companies put resilience into their supply chain. 2020 সাল থেকে উনি বলছেন, একটা বিদেশি লোক যাকে আমি বাংলাদেশে আজ পর্যন্ত আনতে পারলাম না, আমি বলেছিলাম টিকিটও পাঠাবো, উনি আসতে রাজি না। উনি 2020 সাল থেকে বলছে বাংলাদেশের এখনো সম্ভাবনা আছে। ওনারা কি বসে থাকবেন আরো 6 বছর? মহারাষ্ট্রের নিশ্চয়ই নাম শুনেছেন আপনারা, একটু আগে আমি যে মাসুদের সাথে আলাপ করছিলাম, না বাপিবার সাথে আলাপ করছিলাম। মহারাষ্ট্র স্টেটে ওনারা একটা 100 একর ফুল ওয়েজ লেদার পার্ক তৈরি করছেন। মহারাষ্ট্রতে কিন্তু অফিসিয়ালি গরুর জবাই নিষিদ্ধ আইনগতভাবে। তারা একটা লেদার পার্ক করছে যেখানে শুধু তারা ফুল ওয়েজ অথবা ক্রোম ফ্রি লেদার বানাবে, এবং সেখানে যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে নির্দিষ্ট একটা ফর্ম দেওয়া হয়েছে, 2 বছরের মধ্যে প্লটের যদি কাজ না করা হয় প্লটের বরাদ্দ ক্যান্সেল করে দেওয়া হবে। দে আর মুভিং টু ক্যাপচার দিস মার্কেট। ভিয়েতনাম করছে, ইন্ডিয়া করছে, পাকিস্তান করছে, আফ্রিকা করছে, ইথিওপিয়া বিশেষ করে। আমরা যদি বসে থাকি যে না, বাংলাদেশ ছাড়া আর বিনিয়োগের কোনো স্বর্গ নাই, আমরা একটা হলকা ভুল করছি। সো আমরা এখনো মনে করি যদি জার্মানি, জাপান, ইউএসএ তে বড় বড় ট্যানারি আজকে চলতে পারে, থাকতে পারে, এক্সপোর্ট করতে পারে, বাংলাদেশে এটা না হওয়ার কোনো কারণ নাই। লেদার ডাজ নট কজ পলিউশন, ব্যাড ম্যানুফ্যাকচারিং কজেস পলিউশন। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, বিশেষ করে আজকে সামনে আইলেটিয়ান্সকে দেখে ভালো লাগছে, বিকজ আমি এখনো মনে করি যে ইন্ডাস্ট্রির একটা উজ্জ্বল সম্ভাবনা দেখি যদি আমাদের ম্যানেজমেন্টের মধ্যে একটা চেঞ্জ আসে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সাইদ নাসিম মঞ্জুর স্যার, আপনার অসাধারণ প্রেজেন্টেশনের জন্য। এখন আমাদের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন আমাদের চিফ গেস্ট সাইদ নাসিম মঞ্জুর স্যার এবং মোড়ক উন্মোচনের মাধ্যমে। হাততালি, সবাইকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি।
এবারে সর্বশেষ আমাদের ক্রেস্ট সম্মাননা প্রদানের পরপরই আমাদের অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হবে। এখন প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করবেন আমাদের সেক্রেটারি মোহাম্মদ মাজিদুল হক মাজেদ। আমাদের অতিথিদেরকে এবার একে একে সুবিনিয়র উপহার দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি। স্যামন লেটস বি গ্র্যান্ড রিউনিয়ন 2026 পাওয়ার্ড বাই অ্যাপেক্স। আমাদের অনুষ্ঠানের সুভিনিয়রগুলো একে একে অতিথিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং এখন আমাদের অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হবে। এরপরে কিন্তু আমাদের সব ইভেন্টগুলো রয়েছে, এর পরপর লাঞ্চ, তারপরে তো সুদৃশ্য আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি সমাপনী বক্তব্য দিতে চাচ্ছিলাম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা সময় করে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে আছেন, তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আরও কৃতজ্ঞ যারা আমাদের এই প্রোগ্রামে স্পন্সর করেছে। আমাদের যে স্পন্সর কোম্পানিগুলো আছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা আমাদের ম্যাগাজিনে অ্যাড দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এখন ক্রেস্ট আমাদের সম্মানিত অতিথিদেরকে ক্রেস্ট প্রদান করব। সবাইকে অনুরোধ করবেন আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথিকে ক্রেস্ট গ্রহণ করার জন্য। একে একে আমাদের সমস্ত প্রধান বিশেষ অতিথিদেরকে দেয়া হচ্ছে। এবার জিয়াউর রহমান স্যারকে দিচ্ছেন, শাহিন আহমেদ স্যারকে ক্রেস্ট প্রদান করছেন আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি মহোদয়। এবার জিয়াউর রহমান স্যারকে ক্রেস্ট প্রদান করছেন আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি মহোদয়। এর পরপরই করা হবে একে মুশফিকুর রহমান মাসুদ ভাইকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে। একে মুশফিকুর রহমান মাসুদ ভাইকে ক্রেস্ট প্রদান করছেন আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি মহোদয়।